আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে হচ্ছে 25শে বৈশাখ, তো সেই জন্য আর কি ছেলের স্কুলে প্রোগ্রাম আছে। তো ওদের স্কুলের প্রোগ্রামটা হবে হচ্ছে বিকেলবেলায়, মানে হচ্ছে 4টের সময় যেহেতু প্রোগ্রাম হবে, বিকেল ওই 4টে থেকে প্রোগ্রাম হবে, বলছে 3:30টার মধ্যে পৌঁছে যেতে। তো ওই 3:30টার দিকে বেরোবো আর কি বাড়ির থেকে, মানে 4টে বললে তো আর 4টে শুরু হবে না, তো সেই জন্য ওই 4:30টার দিকে, মানে 3:30টায় বেরোবো, 4টের মধ্যে আশা করি 4টের আগেই পৌঁছে যাবো। তো এখন বসে পড়েছি হচ্ছে রান্না করতে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো, দেখতে পাচ্ছ ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ওখানে ভাত হচ্ছে আর প্রেশারে হচ্ছে মোচা হবে, আজকে মোচা চিংড়ি করব। তো ওই জন্য মোচাটা আর কি একটু সেদ্ধ করতে বসিয়েছি। আর সব তরকারি আমার কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে আলু আর আলু বলছি, ঝিঙে আর বেগুন কেটে রেখেছি, ভাজবো। এটা হচ্ছে মোচার জন্যে আলু, এটা হচ্ছে তোমার মাছের ঝোলের আলু। এই যে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো। এই যে মাছও ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখানে হচ্ছে মোচার জন্য পেঁয়াজ, রসুন, আদা সব কুচি করে নিয়ে নিয়েছি, এটার মধ্যে পেস্ট করব। মিক্সার জারের মধ্যে রেখেছি ধুয়ে ধুয়ে। এখানে হচ্ছে পটলের পাতা, যেটা সেই পাতা আর কি করব আলু দিয়ে, এই যে আলু দিয়ে আর পটলের পাতা দিয়ে কুচিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে চিংড়ি হচ্ছে মোচা দিয়ে হবে। আর এটা হচ্ছে মোচার মধ্যেই দেবো পেঁয়াজটা কুচি করে আর কি ফোড়নে। তো চলো, এই হচ্ছে আজকের দুপুর দিয়ে সকাল দিয়ে মেনু। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে। তো রান্নাবান্না শুরু করার আগে এখানে দেখতেই পাচ্ছ তুলসী পাতা হচ্ছে থেতো করে নিচ্ছি। এটা আর কি ছেলেকে খাওয়াবো, ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তো তুলসী পাতার রস দিয়ে মধু দিয়ে খাওয়াবো। ও তো আর চিবিয়ে খেতে পারবে না তুলসী পাতাটা, সেই জন্য আর কি তুলসী পাতাটা থেতো করে নিচ্ছি, রসটা বের করে নিয়েছি। দেখো, ওর মধ্যে একটু সামান্য পরিমাণে, মানে হাফ চামচ পরিমাণ আর কি মধু দেবো। তা চলো এর মধ্যে মধুটা দিয়ে নিই, দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে ওকে খাই দেবো। মানে হালকা আর কি, মানে বুকে কফ মতন জমেছে, তো এটা খেলে ভালো। আর না, একটু ঠান্ডা লাগলে একটু মানে অসুবিধাই হয়ে যায়, মানে টনসিল ফোলা বলো, কাশি সব শুরু হয়। মানে কাশি তো হচ্ছেই একটু একটু, তো যেহেতু হালকা একটু বুকে কফ জমেছে সেই জন্য এটা দিয়ে দেবো। তা চলো ওটাকে খাইয়ে আসি। ছেলেকে ওটা খাই দিয়ে চলে এসেছি, মানে তুলসী পাতার যে রসটা করলাম সেটা খাই দিয়ে চলে এসেছি। এখন চলো এবার হচ্ছে রান্না চাপাবো। তো চলো, দুপাশে দুটো কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। তো চলো এর মধ্যে হচ্ছে মোচাটা আগে চাপাবো। তো এই যে চিংড়ি মাছটা আগে ভেজে নিই। তো কারেন্ট গেছে চলে। তো চলো, এদিকে কড়াই গরম হয়ে গেছে, এদিকে এখন ভেজে নিই। তো এখন দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ঝিঙে ভাজাও হয়ে গেছে, বেগুন একবার হয়ে গেছে, আরেকবার হচ্ছে। তেলটা কীভাবে পুড়ে গেছে ঝিঙে ভেজে। তো আর তার মধ্যে গেছে কারেন্ট, চিমনি চালাতে পারছি না। আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে আলুটা কষিয়ে নিচ্ছি, মোচার আলুটা। তো চলো, এই হচ্ছে আপাতত, তাড়াতাড়ি করে রান্না সারতে হবে, সকালে খাওয়ারও টাইম হয়ে গেল। তো এখানে হচ্ছে এই যে মাছ ভাজা, আর এখানে বসিয়েছি আলু ঝিঙে দিয়ে ফোড়ন দিয়ে আর কি বসিয়েছি। এইটা এই পাশে হয়ে যাচ্ছে, তাহলে এপাশে ভাজা করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো বাকি রান্না মোটামুটি হয়ে গেছে। এই রান্নাটা মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। দিয়ে আর কি স্নান টান করে ইয়ে করবো। ছেলে গেছে এখন একটু কোথায় গেল,
কাকুদের সাথে। তা আসলে ওকে স্নান টান করে একটু ঘুম পাড়িয়ে দেবো ভাবছি, নাহলে ঘুমোবে কখন। গাড়ি এত পরিমাণে গাড়ি যায় না, মানে একদম রান্নার ঘরের পাশে দেখো রাস্তা তো রান্নাঘরের পাশে, মানে গাড়ির এত আওয়াজ হয়, মানে কথা বলতে অসুবিধা হয়ে যায়। তার মধ্যে হচ্ছে আমার চিমনির আওয়াজ তো আছেই। তো চলো রান্না কমপ্লিট করি, মাছের ঝোলটা হলে হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে হচ্ছে তোমার মশার ঘন্টটা করলাম, উচ্ছে বলছি কী বলে, পটলের পাতা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলাম, বেগুন ভাজলাম, ঝিঙে ভাজলাম, ভেজে সব করে কিছু করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে মা হচ্ছে বাসন টাসনগুলো মেজে নিল, আমি হচ্ছে মাছের ঝোলটা চাপাতে এলাম। আর ভাতটাও একবারে করে নিয়েছি সব, আর রাতের ভাত রাতে হবে। তা চলো বেশি বকবক না করে আগে রান্না কমপ্লিট করি। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট রেডি হলাম, মানে খেয়ে টেয়ে উঠে আগে ছেলেকে ঘুম পাড়িয়েছি। ঘুম টুম পাড়িয়ে আমি এসে স্নান টান করলাম। স্নান করে নিয়ে মানে একবার সকালে তো একবার করা হয়েছে, আরেকবার যাওয়ার আগে আর কি একবার ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে এসে আর কি ওর ছেলের যা যা লাগবে জামা কাপড় ওগুলো বের করে তারপর হচ্ছে আমি রেডি হলাম। রেডি হয়ে এই যে একদম সিম্পলি লুক, শাড়ি পরে গিয়েছিলাম আজকে, যেহেতু অনুষ্ঠান আছে সবাই শাড়ি পরেই যাবে, তো শাড়ি পরে গিয়েছি। তো চলো এবার বেরোনো যাক, অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 বেজে গেছে। তো চলো বেরিয়ে গিয়ে যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করবো, আবার পরে কথা বলছি। দেখুন পরিবেশটা কতটা আমাদের শান্তি দিয়েছে। কেন এই শান্তির বার্তা নিয়ে আমাদের 25শে বৈশাখ আমাদের কাছে হাজির হয়েছে। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কোনো শব্দে সীমাবদ্ধতা আনা যায় না, সে সাহস আমাদের নেই, কিন্তু তাকে আমরা আমাদের মনের মণিকোঠায় যে স্থান দিয়েছি, সে স্থান সে সম্মান তাকে আমরা প্রদীপ প্রজ্বলন দিয়ে আজ আমরাও তার ব্যতিক্রম হব না। আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু করব প্রদীপ প্রজ্বলন দিয়ে। প্রদীপ প্রজ্বলনের জন্য আমি মঞ্চে শঙ্খধ্বনিতে বেজে উঠুক এক মঙ্গলময় যাত্রা। আজ পাঁচপোতা নরেন্দ্র শিশু তীর্থ যে রবীন্দ্র জয়ন্তী পালনে কবিকে প্রণাম করে তার অনুষ্ঠান শুরু করছে, তার আজ এক্ষুনি শুভ সূচনা শুরু হলো প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। চলছে প্রদীপ প্রজ্বলন। মানে ভাবতেই পারি না স্যার ছাড়া কোনো অনুষ্ঠান আমরা করবো আর স্যারটা কিছু বলে যাবে, সেটা আমাদের চলার পাথেও হবে। যখন যেভাবে স্যারকে ডাকি, নিমন্ত্রণ পত্র না দিতে পারি, শুধু ফোন করি, স্যার চলে আসবেন, স্যার নির্দ্বিধায় আমাদের জন্য এগিয়ে আসেন। এবার স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করবেন বিদ্যালয়ের বর্তমান কর্ণধার কার্তিক বিশ্বাস মহাশয়। মঞ্চে আহ্বান করছি কার্তিক চন্দ্র বিশ্বাস মহাশয়কে। উনি স্বামী পাঁচপোতা নরেন্দ্র শিশু তীর্থ, নরেন্দ্র স্বামী বিবেকানন্দের নাম, তার নাম তার আদর্শে প্রতিষ্ঠিত বিদ্যালয়, তাকে ছাড়া এই স্কুলের কোনো পরিপূর্ণতাই আসে না, তাই তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন। এবার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্রষ্টা যিনি স্কুলটা শুরু করেছিলেন, আমি সেই সময় থেকেই এই স্কুলে কাজ করছি।
আমার যা কিছু শেখা, যা কিছু জানা, সব কিছু তার মাধ্যমে। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি রেখে গেছেন তাঁর অমর সৃষ্টি পাঁচপোতা নরেন্দ্র শিশুতীর্থকে। তিনি এই আমাদের অনুষ্ঠানের সূচনা হলো। এবার আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব।
মাটি ছুঁয়ে গেল প্রায়। এ যেন জীবনের দোলাচল। বিশ্ব প্রকৃতি আর মানব প্রকৃতি নিয়তির নিয়মে বাঁধা। হাসি, কান্না, সুর, ছন্দ, রং বেরং, ঋতু পরিক্রমণ আবহমান কাল ধরে। এই ঋতু পরিক্রমের প্রথম ঋতুর যাত্রায় কবি পেয়েছেন গ্রীষ্ম ঋতুকে, যেন রিক্ত শুষ্ক রুক্ষতার প্রকাশ। প্রচণ্ড দাবদাহে দগ্ধ প্রকৃতির কোলে পড়ে থাকে সবুজের সামান্যতম অবশেষ। মানুষের প্রাণ অষ্টাগত হয়। হাহাকারকে সাক্ষী রেখে ধরার বুকে অতিবাহিত হয় গ্রীষ্মকাল। কালবৈশাখী ঝড়ও এই অগ্নিবাণকে ঠেকাতে পারে না। প্রসার। সবকিছু পেরিয়ে প্রকৃতি যেন আবার একটু একটু করে নিজেকে শীতের কুহেলিকায় আবৃত করতে থাকে। এক ঠান্ডা মনোহর আবহাওয়া জীবকুলকে দেয় অপার শান্তি। ঋতু বৈচিত্র্যের এক প্রকৃষ্ট উদাহরণ এই শীতকাল। নানান বৈচিত্র্যময়তা নিয়ে হাজির হয় এই ঋতু।
লাগলো নাচন আমলকিরে ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরে ডালে ডালে উড়িয়ে দেবার মতন এসে কাঙাল তারে করলো শেষে উড়িয়ে দেবার মতন এসে কাঙাল তারে করলো শেষে তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরে ডালে ডালে রং বেরঙের আধারে সাজিয়ে তোলে নিজেকে, দক্ষিণা মৃদুমন্ত বাতাস ভরিয়ে দেয় মানব মনকে। এ যেন অলসতা কাটিয়ে প্রকৃতি সাজে এক নতুন দৃষ্টিতে, আর প্রকৃতিতে ডাক পড়ে সেই সাজো সাজো রবের। আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। প্রথমেই আজ যার জন্মদিন সেই মহান মানুষের সম্বন্ধে একটা কথা না বললেই চলছে না। কথাটা হচ্ছে আমাদের বাংলার সাহিত্য ভাণ্ডার, সে যেন সাগরের সমান। পৃথিবীর আর কোনো দেশ নেই যাদের কাছে এই সম্পদ আছে। তাই আমরা বাঙালি মাত্রই গর্ব করে বলতে পারি যে আমরা রবি ঠাকুরের দেশে জন্মেছি। আজ থ্যাংক ইউ। অ্যাকচুয়াল প্রথমেই আজকে সম্মানিত দর্শক পৌঁছে যাওয়া ডিপেন্ড করে বিদ্যালয়ের প্রধান যিনি বিদ্যালয়কে যিনি পরিচালনা করেন একাডেমিকভাবে, বিদ্যালয়ের পরিকাঠামোগতভাবে এবং বিদ্যালয়ের টোটাল যে অ্যাটমসফিয়ার তার ডিপেন্ড করে একজন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার উপরে। আর এই বিদ্যালয় আমরা এই এলাকার ছেলে হওয়ার কারণে এই মাটিতে আমাদের জন্ম, তাই এখানকার আমরা পরিস্থিতি এখানকার সব কিছু আমরা জানি। 1993 সাল এই বিদ্যালয়ের পথ চলা শুরু, এক থেকে একে একে প্রায় 31টা বছর 31টা সিঁড়ির চৌকাঠ পেরিয়ে উঁচু মাথায় গর্বিত হয়ে দাঁড়িয়ে আছে। জেনে রাখা ভালো, এবছর গত বছর 23 সালে প্রায় 30,000 ছাত্রছাত্রী সারা বাংলায় পরীক্ষা দিয়েছিল। 30,000, তার মধ্যে অন্তত 5,000-এরও বেশি স্কুল পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল। সেখান থেকে টপ 20-তে এই এলাকার বৃহত্তর উত্তর 24 পরগনা জেলার অনেক বড় বড় নামকরা স্কুল রয়েছে, সেখান থেকেও সফলতা মিলেছে। কিন্তু একসঙ্গে 5টি ছেলে মেয়ে তারা একটি বিদ্যালয় থেকে সাফল্য ছিনিয়ে নিয়েছে। এটা কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামো, বিদ্যালয়ের পড়াশোনার কোয়ালিটি এডুকেশন, এটা কিন্তু তার একটা দৃষ্টান্ত বা প্রমাণ করে। প্রথমেই সম্মান জানাবো রিত আচার্য। রিত, ওকে দেখেছি, ও দম। সোনালী এবং অঙ্কিতা কীর্তনিয়া, তোমরাও একটু পাশাপাশি থাকো, তোমাদেরকেও একটু আসতে হবে, কারণ এই একটা বিদ্যালয় 1993 সাল শুরু হয়েছিল। আমরা বিদ্যালয়ের ইতিহাস শুনছিলাম, যাবো সে প্রসঙ্গে। রিত আচার্য, ওর জন্য আমরা গর্বিত, ওর জন্য আর একবার হাততালি হোক সবাই মিলে। ছোট্ট আদো আদো, ও আবার সুন্দর গানও করে, আমরা শুনেছি, কিন্তু ওর সেই আধো আধো কথা। রিত, কেমন লাগছে? দারুণ। ওর বলার স্টাইলটা দেখেছে, দারুণ। বেশ,
তোমার কাছে আগেও জিজ্ঞাসা করেছিলাম, আজকেও সবাই জানতে চাইছে তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ওর ডাক্তার হতে চাই, ওই জন্য একটু করতালি সবাই মিলে। আমাদের বেটস পরিবারের কেন্দ্রীয় কমিটির অনারেবল মেম্বার ডক্টর প্রসন্ন সাহা স্যার পুরস্কার তুলে দিলেন। একেবারে রীতের এই শুভেচ্ছা, রীতের জন্য একটু আমরা সবাই অত্যন্ত গর্বিত। কিভাবে প্রস্তুতি নিচ্ছ? তোমার স্কুল কিভাবে সহযোগিতা করছে? খুবই ভালো সহযোগিতা হচ্ছে। এখন থেকে কি প্রস্তুতি শুরু হয়ে গেছে? হ্যাঁ, করছি। বেশ, ও এখন থেকে পড়াশোনা শুরু করেছে। এবছরও পরীক্ষা আছে, এবছর অনেক বেশি ছাত্রছাত্রী পার্টিসিপেট করবে। এবছর আরো বড় সাফল্য আমরা দেখতে চাই। থ্যাংক ইউ। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ও ডাক্তার হতে চায়, ভেরি ফাইন। কারণ এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু ডাক্তার ইতিমধ্যে হয়ে গেছে, প্রতিষ্ঠিত ডাক্তার। আমাদের গাইঘাটার বিএমওই সুজন, ও কিন্তু এই বিদ্যালয়ের ছাত্র ছিল। সবাই একটু হাততালি হোক ওদের সাফল্যের জন্য। ও আর সবচেয়ে কথা হচ্ছে ম্যাডাম, আমাদের এটা কিন্তু একটা সবচেয়ে নিদর্শন যে 1993 যেদিন একেবারে স্মৃতির বালুকা বেলায় এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল, এই ম্যাডাম ইনি প্রধান শিক্ষিকা। যে ম্যাডাম 1993 সালে এখানে কর্মসূত্রে এসেছিলেন, আজও আছেন, এখান থেকে সরেননি। এই একটা দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে একটা বিদ্যালয় কত শৃঙ্খলাবোধ, কত সুন্দর পরিকাঠামো। 5 উঠেছে সোনালী, তুমি? হ্যাঁ, সোনালী 81, ও 81% নম্বর পেয়েছিল। কোন স্কুলে পড়ছো এখন? আমি পাঁচপুতাতে। আমরা যেটা শুনেছি বিদ্যালয়ের, এখানে বেড়ি হাই স্কুলেও এখানকার ছেলেমেয়েরা যাচ্ছে, পাঁচপুতাতেও যাচ্ছে, খাটুরাতেও যাচ্ছে, অনেক স্কুলে এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা যাচ্ছে। প্রতি হাই স্কুলে প্রথম 5-এর মধ্যে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অথবা প্রথম 10-এর মধ্যে প্রচুর ছেলে মেয়ে তারা কিন্তু জায়গা করে নিচ্ছে এই নরেন্দ্র স্কুলে। সবাই একটু হাততালি হোক নরেন্দ্রের এই সুন্দর পারফরমেন্সের জন্য। বলো, তোমার নেক্সট প্ল্যানিং কি আছে? ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চাই। ইয়েস, সায়েন্টিস্ট হতে চাই। ওর পরিকল্পনা আরো অনেক ভিন্ন এবং আরো অনেক ভালো, অনেক বড় কিছু চিন্তা ভাবনা নিয়ে এই সমাজকে সমৃদ্ধ করবে। থ্যাঙ্কস সোনালীর জন্য অনেক অনেক অভিনন্দন। সোনালীকে পুরস্কৃত করবেন আমাদের সম্মানীয় সংগঠনের সহ সভাপতি, রাজ্যের সহ সভাপতি শিক্ষক আলফাজ হোসেন সাহেব। প্লিজ কাম আলফাজ সাহেব। সোনালী বড়ালা, ওর নামটাও সুন্দর, অনেক সোনালী। গোল্ডেন মোমেন্ট আমরা কিন্তু এখন উপহার দেব। একদম ঠিক, একেবারে ফ্যান্টাস্টিক মোমেন্ট। একটু কনস্ট্যান্ট হাততালি চলুক ওদের জন্য। Of our country, but he is the greatest man of our country. This greatest man was born on 7th May 1861 at Jashanko in Kolkata. He never entered the school because he did not like the education of school, college and an institution. So he educated at home. His writing started at the age of 12. He composed many songs, poems, novels, stories and also dramas. His most powerful writing is Gitanjali, which brought him the Nobel Prize at 1913. He composed 2 songs, Jana Gana Mana and Amar Sonal Bangla, for 2 countries. But this great man is no more with us. He will be remembered this all moment with us. Thank you so much. সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান। আয় তবে সহচরি হাতে হাতে
ফ্রেন্ডস, এই জাস্ট অনুষ্ঠান শেষ হলো, বাড়ি এলাম। এখন বাজে মানে অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় হচ্ছে কটা বলবো, 8টা বেজে গেছিলো। মানে 8টার পরেও একটা অনুষ্ঠান ছিল, ওদের অনুষ্ঠানই ওর শেষ হলো, মানে আমার ছেলেদের যে প্রোগ্রামটা ছিল ওটা শেষ হলো তোমার হচ্ছে 7:30টার দিকে। তো তারপরেও আধ ঘন্টা 1 ঘন্টা মতন অনুষ্ঠান হবে বললো। মানে আরও 2টো ক্লাসের অনুষ্ঠান হবে, তারপর দাদাভাই দিদিভাই ওদেরও অনুষ্ঠান হবে, মানে ক্লাসের যে স্কুল টিচার বলো, টিচাররা রয়েছে তাদের একটা অনুষ্ঠান হবে, তারপর একটা নাটক হবে। মানে এখনও প্রায় 4-5টা মতন প্রোগ্রাম আছে, ওগুলো হওয়ার পর হচ্ছে অনুষ্ঠানটা শেষ হবে। তো আমাদের ছেলের অনুষ্ঠান হওয়ার পর তারপরে আরও 2টো ক্লাসের অনুষ্ঠান হলো, মানে একটা ক্লাসেরই 2টো অনুষ্ঠান বাকি ছিল, সেই 2টো হওয়ার পর আমি চলে এসেছিলাম। তো চলো এবার হচ্ছে আর পারা যাচ্ছে না, এই ভিডিওটা অনেকটাই বড় হবে হয়তো, জানি না একটার মধ্যেই ছাড়বো না 2টোর মধ্যে ছাড়বো বলতে পারছি না। তো যখন ছাড়বো সেটা তো তোমরা দেখতেই পারবে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।